আনন্দে মাতোয়ারা দেশ, পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল, চাঙ্গা হোটেল মোটেল ব্যবসা। 4-5 দিন থাকবো ইনশাল্লাহ, আর মোটামুটি ঘুরতে ভালোই লাগতেছে। ন্যায্য দাম না পেয়ে বিভিন্ন জায়গায় ভাগাড়ে চামড়া ফেলছেন ব্যবসায়ীরা। বেঁধে দেয়া দামে কিনছে না আড়তদাররা। সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়। আমরা কিনেছি 650-700, চামড়া বলতেছে 600 টাকা, আর 1 গেলা বলতেছে 100 টাকা। কি করে বেচবো? এই রেটে আমরা লাভবান হচ্ছি না, এতে আমরা লসের মধ্যে আছি। জমে উঠতে শুরু করেছে নাটোরের চক বৈদ্যনাথের আড়ত। রাজশাহীতে এবার অধিকাংশ চামড়া সংগ্রহ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসার ছেলেপেলে বা এতিমেরা টাকা পাচ্ছে না, এই কারণে আমার মনে হয় যে বেশিরভাগ ঝুঁকি দিয়েছে মাদ্রাসায়, কারণ মাদ্রাসায় দিলে আর কেউ তাদের কাছে যাচ্ছে না। বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে বা যারা 2-1টা চামড়া নিয়ে এসছে এদের কাছ থেকে চামড়া কিনছে। হাজার বছরের সাক্ষী ঝিনাইদহের ঐতিহ্যবাহী শাহী মসজিদ। নান্দনিক নকশার এই স্থাপত্য মুঘল যুগের অনন্য নিদর্শন। এই মসজিদটা হচ্ছে অত্র এলাকার সবচেয়ে প্রাচীনতম, এবং এই জায়গায় আসলে মানুষ হয়তো দান খরচ করলে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। দূর দূরান্তর থেকে লোকজন আসে। ঈদ মোবারক। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সারা দেশের বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে মানুষের। জনসমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার, সিলেট ও পার্বত্য অঞ্চলেও একই চিত্র। জমজমাট ওয়াটার পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। এ যেন জনসমুদ্র, সৈকতের প্রতিটি পয়েন্টে মানুষ আর মানুষ। ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই কক্সবাজার লোকে লোকারণ্য। ভিড় জমিয়েছে সমুদ্রপ্রেমীরা। সুগন্ধা, লাবণী, কলাতলি সহ প্রতিটি পয়েন্টে আনন্দ উচ্ছ্বাস। কেউ কেউ বেড়াচ্ছেন ইনানি সৈকত আর হিমছড়িতে। জমজমাট হোটেল মোটেল ব্যবসাও। ঈদের ছুটিতে আর দেখি 4-5 দিন থাকবো ইনশাল্লাহ। বাচ্চা যেহেতু নিয়ে আসছে, ও সমুদ্র দেখবো, এই জন্য এখানে আসে। এই সাগরের ঢেউ অনেক সুন্দর, সবাই এসে যেন এই জিনিসটা দেখে উপভোগ করে। কে আসছে তোমার সাথে? মা, বাবা, মামা। পর্যটকদের ঢল সিলেটেও। ঢলের কারণে বন্ধ থাকা সাদা পাথর খুলেছে। সকাল থেকেই সেখানে মানুষের সমাগম। মেঘ পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সাথে স্বচ্ছ জলধারা, তার মাঝে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। অনেকে আবার বেড়াচ্ছেন জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ দর্শনীয় অন্য স্পটগুলোতে। খুবই সুন্দর, এত সুন্দর জায়গা বাংলাদেশ আর নাই বললে চলে। বন্ধে সবাইকে পেয়ে ফ্যামিলি সবাই একসাথে এসেছি। পলিথিন বা প্লাস্টিকের জিনিসগুলো ফেলি, এগুলো যদি না ফেলতাম তাহলে পর্যটন কেন্দ্রগুলো আরো সুন্দর হতো। পাহাড় প্রেমীরা ছুটছেন পার্বত্যাঞ্চলে। উৎসবমুখর রাঙামাটির সাজেক, বান্দরবানের রুমারবগা লেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় অনেকে ছুটছেন সেখানে। পার্বত্য জেলার মধ্যে আমরা বিভিন্ন স্পটে ঘুরে দেখব। সবার সাথে আসছি, ফ্যামিলির সাথে মজা করতেছি। জমজমাট নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। উপচে পড়া ভিড় দর্শনার্থীদের, বেশি উচ্ছ্বাস ওয়াটার ওয়ার্ল্ডে। নেচে গেয়ে হই হুল্লোড়ে মেতে উঠেছে সব বয়সী মানুষ। সাথে অন্য রাইডগুলোতেও চড়ছেন অনেকেই। স্নান করছি, এরপর আর অন্য জায়গায় ঘুরবো। আদর্শ গ্রামটা দেখার মতো, তারপরে যে উপরে চড়ার রাইডারগুলি, অন্য সব এরিয়া থেকে এই জায়গার সবকিছু অনেক সুন্দর। ইতিহাস ঐতিহ্যের অনন্য সাক্ষী নাটোরের উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি। ঈদের ছুটিতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এই চিত্র সারা দেশেই। রাকিব সরকার, যমুনা নিউজ।
দর্শক, ঈদে ঘোরাঘুরির খবর জেনে নিতে চাই, যোগ দিচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাব সিলেটের সাদা পাথরে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন, তার কাছে। রিপন, সকাল থেকেই তো সাদা পাথরে মানুষের ভিড় লেগে আছে, এই বিকেলের দিকে এসে কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাওন, বিকেলের দিকে একটু কমেছে, কারণ সকালের দিকে যারা পর্যটন সাদা পাথর পর্যটন কেন্দ্রে এসেছিলেন তারা কিন্তু এখন দুপুরের পর থেকে ফিরতে শুরু করেছেন, কারণ আরও যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা যাবেন। তবে প্রথম যে আকর্ষণটি থাকে এটি সাদা পাথর, এবং সকাল থেকেই পর্যটকদের ভিড় আমরা দেখছিলাম। এখনও আপনি দেখবেন যে বিপুল সংখ্যক পর্যটক কিন্তু এই মুহূর্তে সাদা পাথর পর্যটন কেন্দ্রে রয়েছে, এবং বেশিরভাগই যারা পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছেন তারা বেশিরভাগই কিন্তু এই যে স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিয়ে বসে আছেন। তারা আসলে মূলত এই যে শীতল পানিতে শরীর শীতল করছেন, যেমন পরিবারের সদস্যরা এসছেন এবং বন্ধুবান্ধব মিলে লোকজন আসছেন। এখনও কিন্তু পর্যটকদের আমরা আসতে দেখছি, নৌকা বোঝাই করে পর্যটকরা আসছেন। যারা সকালের দিকে অন্যান্য পর্যটন কেন্দ্রে গিয়েছিলেন তারা এখন আবারও সাদা পাথর পর্যটন কেন্দ্রে আসছেন, যদিও আরও 1 ঘন্টার সময় রয়েছে। 6টার পরেই এখান থেকে, যেহেতু সীমান্ত এলাকা, এখান থেকে পর্যটকদের চলে যেতে হয়, সে কারণে আরও 1 ঘন্টা রয়েছেন। 1 ঘন্টায় কিন্তু আরও পর্যটক এখানে আসবেন। তাদের যে মূল আকর্ষণ পাহাড়, এখানকার প্রকৃতি এবং স্বচ্ছ জলধারা, সেটি উপভোগ করতে। শাওন। রিপোর্ট, অনেক ধন্যবাদ আপনাকে। এবার ঈদানন্দের খবর জানবো। নরসিংদী থেকে সঙ্গে আছেন আয়ুব খান সরকার। আয়ুব, ঈদে ড্রিম হলিডে পার্কে বিশেষ কোনো আয়োজন রয়েছে কিনা? যারা ঘুরতে গেছেন সেই মানুষের আনন্দ উচ্ছ্বাসের চিত্র জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, নরসিংদীর এই পরন্ত বিকেলে আসেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এখনও দর্শনার্থীদের ভিড় এখানে রয়েছে। আর ঈদ উপলক্ষে আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু প্রতিটা ঈদে উপলক্ষে এখানে নতুন নতুন রাইডস কিন্তু তারা সংযোজন করছেন দর্শনার্থীদের বিনোদনের জন্য। আর এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় ঈদের দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কিন্তু এখানে দর্শনার্থীদের আনাগোনা থাকে। আর এখানে প্রতিটি রাইডে আসলে নতুনত্ব, বিশেষ করে দর্শনার্থীদের জন্য প্রত্যেকটি ঈদেই কিন্তু এখানকার কর্তৃপক্ষ নতুন নতুন রাইডস তারা সংযোজন করছেন। আর এখানকার যে জনপ্রিয় যে রাইডসটি সেটি ওয়াটার পার্ক, সেটি বিকাল 5টায় কিছুক্ষণ আগে এটা বন্ধ হয়েছে। তো এখানে দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় যেটি লক্ষ্য করা যায় শাওন, সেটি হচ্ছে এই ওয়াটার পার্ক। একটি আকর্ষণীয় এই ওয়াটার পার্কটিতে কিন্তু মানুষ ঈদ আনন্দ করছেন। আর পাশাপাশি হচ্ছে যে এখানে প্রতি ঈদেই কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শনার্থীদের আনাগোনা। অনেক ধন্যবাদ আপনাকে। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত। মৌলভীবাজারে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুলাউড়ায় পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডাক্তার শফিকুর। আমির বলেন, বাংলাদেশের নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ আশা করেন না তিনি। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। সরকার থেকে নৈরাজ্য প্রতিরোধে দেয়া হয়েছিল কঠোর হুঁশিয়ারি। বাণিজ্য মন্ত্রণালয় হতে দামও নির্ধারণ করা হয়েছিল, তবে তার কিছুই মানা হচ্ছে না গরুর চামড়া বেচাকেনায়। দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত দরের অর্ধেকেই চলছে বেচা বিক্রি। এতে ব্যাপক লোকসানের শঙ্কায় মৌসুমি ব্যবসায়ীরা। রাস্তার আশপাশে পড়ে আছে খাসির চামড়া, কিনছে না কেউ, তাই ফেলে দেয়া ছাড়া গতি নেই। খাসির চামড়াটা আসলে অনেকে নেয় না। খাসির চামড়া আপনি যদি মাংনাও হাত দেন তাও নিতে চাই না, যে না এগুলো নেবো না, লবণ দিতে আমরা কষ্ট হয়ে যাবে বেশি, এগুলো আমি প্রায় 1200 মতন চামড়া ফেলাইছি। কোরবানির দিন থেকেই দেশের বিভিন্ন স্থানের চিত্র এমন। একেবারেই দাম না থাকায় খাসির চামড়া কেউই নিচ্ছে না। গর্ত করে পুঁতে রাখছেন পরিচ্ছন্নতা কর্মীরা। যদি একজন ঢাকা থেকে
5 টাকা দাম কইতো না লাভ কি হিসাবে একটা চামড়ার মধ্যে লবণ লাগতেছে 5 কেজি 4 কেজি লবণ লাগে 4 কেজি লবণের দাম কত? আমি সিটি কর্পোরেশন থেকে আসছি, বিভিন্ন খাসির চামড়াগুলা রুটে ঘাটে সেটা ফলাইতে গেছে, এইগুলা আমাদের নিয়ে আবার গাড়তে হবে। আড়তগুলোয় গরুর চামড়া বেচাকেনা চললেও জমজমাট পরিস্থিতি নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে লবণযুক্ত চামড়ার দর 1150 টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ 5 থেকে 700 টাকায় চলছে বেচা বিক্রি। সরকার যে রেট দিচ্ছে, হ্যাঁ, এই রেটে আমরা লাভবান হচ্ছি না, এতে আমরা লসের মধ্যে আছি। কালকে চামড়া বিক্রি করেছি 300 টাকা করে, আর আজকে একটা চামড়া নিয়েছি 3 লাখ টাকা গরুর দাম, সে গরুর চামড়া মাত্র 600 টাকা এসছে। সরকার থেকে একটা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারণ করার দামটা ওরা দিচ্ছে না, যার কারণে আমাদের বিক্রিও হচ্ছে না। দাম বেশি একটা নাই, 500-600 টাকা করে কিনছি, বিক্রিও তো ওই দামে আবার দেয়, বেশি দাম দেয় না। এভারেজ মনে করেন 600 টাকা বিক্রি হচ্ছে, এভারেজ গাই যাই আড়িয়ে মিলি, আর খাসির চামড়া ফেলে দেওয়া মানে খাসির চামড়া নেয় না। চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরাও। কেনা দামের চেয়েও অর্ধেকে বিক্রি করতে হচ্ছে। গরু কেনা 2,35,000 টাকা, এখন আমরা কইছে টিভিতে শুনলাম যে 1150টা সরকারি ধার্য করছে, এখন দেখা রাখায় 400-500 টাকা, এখন শুনে তো জায়গায় ব্রেক। সরকার যেটা কইছে আমরা সেটা তো পাই না, এখন কইতে আছে চামড়া 400-500 টাকা। আমি মাল গ্রামে কিনেছি 400 টাকা পিস ভাই, 400 টাকা পিস কিনে নিয়ে আসছি, এখানে বিক্রি করে আসছি, এখানে 325 টাকা দাম হয়। আমরা কিনেছি 650-700, চামড়া বলতেছে 600 টাকা, আর 1 গেলা বলতেছে 100 টাকা, কি করে বেচবো? আমরা ঢাকা যে রেটে বিক্রি করবো সেটাই আমাদের রেট। আমাদের ট্যানারির মালিককে আমাদের বর্তমানে যেই রেট দেবে সেইটাই। নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কাজে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদের পরদিনও দেশের বিভিন্ন জায়গায় চলছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। ঈদের দিন বিকাল 3টা থেকে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের সময়সীমা ঠিক করা হয়েছিল। বেশিরভাগ জায়গাতেই নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণের দাবি করেছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রামে গতকাল সন্ধ্যার মধ্যে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন সিটি মেয়র, তবে কিছু কিছু জায়গায় সময় মতো তা শেষ হয়নি। দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শহরের আনাচে কানাচে বড় বড় যেখানে আছে ওইগুলো এখনও অপসারণ হয়নি, তো এটা দ্রুত অপসারণ করলে আমরা সাধারণ জনগণ কিছুটা ভোগান্তি থেকে রেহাই পাই। এখনও তারা নেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, কিন্তু এটা তো তাদের নেওয়া উচিত, কারণ বর্তমান এই রকম অবস্থা থাকলে স্বাভাবিক দূষণীয় হবে। সারাদিন তো আছে ইনশাল্লাহ, আবার রাত পর্যন্ত আমাদের কাজ চলবে। দর্শক, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে খুলনা থেকে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সময় মতো তো বর্জ্য অপসারণ হয়নি, সবশেষ কি পরিস্থিতি সেটি একটু জানাবেন আমাদের। সময় মতো না হলেও শাওন বলা চলে বেশ খানিকটা ভালোই হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা। আমরা রয়েছি একটি বড় ড্যাম্পিং পয়েন্ট, যেটাকে বলা হয় সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ড্যাম্পিং পয়েন্ট, এবং এটি হচ্ছে পিটিআই মোড় সংলগ্ন। যদি আমরা দেখাই, সকালবেলা দুপুরে যখন আমরা সংবাদ সংগ্রহ করতে এসেছিলাম তখন দেখেছিলাম যে এই পুরো জায়গাটি জুড়েই একটা ময়লার ভাগাড়ে পরিণত ছিল। সেই জায়গাটি এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে এখনও কিছু বর্জ্য রয়েছে। এছাড়াও অলিগলি, বাসাবাড়ি, এ সমস্ত জায়গাও আমরা খবর নিয়েছি, সে সমস্ত জায়গাও কিছু বর্জ্য রয়েছে। তবে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে আজ বেলা 2টা পর্যন্ত তারা সর্বশেষ টার্গেট নিয়েছিল শহরের ময়লা অপসারণ করার জন্য। আগেই বলেছি সেটা অন্যান্য বারের থেকে এবার খানিকটা হলেও ভালো হয়েছে, এমন মন্তব্য নগরবাসী। আর সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে এবার তারা তাদের যে 8.5 শতাধিক কর্মী, প্রথমে তারা টার্গেট করেছিল গতকাল রাত 10টা পর্যন্ত, সেটি গতকাল করেছে, এবং আজকে আবার কিছু জানেন যে কোনো কোনো বাড়িতে কুরবানি হয়েছে, সেই বর্জ্য, বাসাবাড়ির বর্জ্য, অন্যান্য বর্জ্য, এবং সব মিলে তাদের হিসাবটা হচ্ছে গতকাল 1500 টন বর্জ্য তারা অপসারণ করেছিল, আজকে আরও প্রায় 1000 টন বর্জ্য তারা অপসারণ করেছে। এবং যাতে গন্ধ বা দুর্গন্ধ বের না হয় তাতে আরও প্রায় 600 টন তারা ব্লিচিং পাউডার ছিটিয়েছে, এবং তাদের দাবি যে এবার ভালোভাবে হয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোথাও বর্জ্য রয়েছে, সেটি হয়তো একটি চলমান। ধন্যবাদ আপনাকে। কোরবানি ঈদের দিন থেকে জমে উঠতে শুরু করেছে নাটোরের চামড়া বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দামেই চামড়া কিনছেন এমন দাবি আড়তদারদের, তবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ অধিকাংশ বিক্রেতার।
আর চামড়া বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। ট্রাক ও ভ্যান গাড়ি করে আসছে কোরবানি দেওয়া পশুর চামড়া, দাম দর করে কিনছেন ব্যবসায়ীরা, সাথে সাথে নেওয়া হচ্ছে চামড়া সংরক্ষণের প্রাথমিক সব ব্যবস্থা। ব্যস্ত সময় কাটছে নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজারে। ছোট বড় মিলিয়ে প্রায় 2 শতাধিক চামড়ার আড়ত রয়েছে এখানে। প্রতি বছর শুধু কোরবানি ঈদেই এই বাজার থেকে সরবরাহ করা হয় দেশের মোট চাহিদার প্রায় 30 ভাগ চামড়া। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কেনার দাবি আড়তদারদের। নাটোরের বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে কাঁচা চামড়াগুলো আমাদের মার্কেটে এসে পৌঁছেছে। আমরা সরকার নির্ধারিত মূল্যে চামড়াগুলো ক্রয় করতেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রচুর পরিমাণে লবণযুক্ত মাল আসবে, আমরা সেগুলোকে বেচার চেষ্টা করব। তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে চামড়ার ক্রেতা বিক্রেতাদের মাঝে। অধিকাংশ বিক্রেতার দাবি প্রত্যাশিত দাম না পাওয়ার। 20 পিস গরুর চামড়া 850 করে বেচেছি, খাসি আসছি 45 পিস, বেচি 40। বাজার খুব একটা ভালো না। ঈদের দিন থেকেই বাজার সরগরম হয়, দম ফেলার সুযোগ নেই শ্রমিকদেরও। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। আমরা সারা রাত ধরে চামড়া টানবো, এই চামড়া লবণ দিয়ে আমরা খুব ব্যস্ত আছি, এখন খুব কাজের চাপ আছে আমার। বিভিন্ন জায়গা থেকে চামড়া আসছে, আমরা ঘরে রাখিছি, এটা সারা রাত লবণ দিব, আমাদের দম ফেলানোর সময় নাই। দাম কিছুটা বাড়লেও বাজারে পর্যাপ্ত লবণের সরবরাহ আছে বলে জানান বিসিক কর্মকর্তা। আর চামড়া ব্যবসা ও পরিবহনে অব্যাহত আছে যৌথ বাহিনীর নজরদারি। এবার মনে হয় যে চামড়ার দাম তারা সঠিকভাবে পাবে, চামড়া ব্যবসায়ী যারা আছেন, এবং লবণের দাম কিছুটা প্রথমে বাড়িয়ে সিন্ডিকেট করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কঠোর হস্তে দমন করা হয়েছে। আমরা শিল্পের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে এবং এই চামড়া পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নাই এবং আমরা হাইওয়ে পুলিশের সমন্বয় রাখছি, চাঁদাবাজি হবে না, আমরা দৃঢ়ভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা জানান, ঈদের সপ্তাহখানেক পর থেকেই উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের অন্তত 35 জেলার চামড়া আসে এই বাজারে। মার্কেট জমজমাট হয়ে রয়েছে এবং সব নগদ বেচা কিনা হইতেছে। আশা করি কোনো ধরনের অভিযোগ আমাদের এই চামড়া বাজারের উপর নেই। ঈদের দিন থেকেই ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের এই চামড়া বাজারটি। আড়তদাররা বলছেন এবার তারা নগদেই চামড়া কেনা বেচা করছেন। এবার এই চকবৈদ্যনাথ আড়তে 21 লাখ পিস পশুর চামড়া কেনাবেচা হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। দর্শক, নাজমুল হাসানের প্রতিবেদনটি দেখছিলাম আমরা। এই মুহূর্তে চকবৈদ্যনাথের আড়তে রয়েছেন নাজমুল হাসান, যাব তার কাছে। নাজমুল, বিভিন্ন জায়গা থেকে লবণজাত চামড়া তো আসছে, আড়তের পরিস্থিতি কি এই মুহূর্তে জানাবেন বিস্তারিত? শাওন, আসলে গতকাল ঈদের দিন দুপুর থেকে বিভিন্ন জায়গার আসলে কাঁচা চামড়া এখানে এসেছে। সেই কাঁচা চামড়াই কিন্তু লবণ দিয়ে এখানে সংরক্ষণ করেছেন ব্যবসায়ীরা সারা দিন এবং সারা রাত ভর। আসলে আজকে দুপুর পর্যন্ত এই লবণ দিয়ে কাঁচা চামড়াগুলো সংরক্ষণ করেছে আড়তদাররা। সংরক্ষণ করার পরে কিন্তু এখন একেবারেই আড়তগুলো ফাঁকা অবস্থা বিরাজ করছে। আড়তদাররা যে বিষয়টি বলছেন যে 4 থেকে 5 দিন পরে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে অন্তত 30 থেকে 35টি জেলার কাঁচা চামড়া, লবণজাত চামড়া এখানে আসবে। সেই চামড়াগুলো আসার পরেই কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা আসলে এখানে আসবেন, তখন আবার এই বাজার সরগরম হয়ে উঠবে। আর এখানে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনেছেন, যদিও মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে তারা চামড়া নির্ধারিত মূল্য পাননি। আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে যেই দ্বন্দ্ব সেটাও এখানে বিরাজমান আছে। আর এখানে যে বিষয়টি যে লবণের দাম আসলে 200 থেকে 250 টাকা বাড়ার কারণে, বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা বেড়েছিল, এই কারণে কিন্তু চামড়া সংরক্ষণে ব্যবসায়ীদের খরচ কিছুটা বেশি হয়েছে। শাওন। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। পাড়া মহল্লায় খুব একটা ছিল না মৌসুমি ব্যবসায়ীদের চেনা দৌড়ঝাঁপ। তার বদলে এবার রাজশাহীতে অধিকাংশ কোরবানির চামড়া সংগ্রহ করেছেন বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা। এতে যারা কোরবানি দিয়েছেন তাদেরও দামাদামের ঘেরাটোপে পড়তে হয়নি। অবশ্য আড়তের দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা। কোরবানি শুরুর পর থেকেই রাজশাহীর পাড়া মহল্লায় মাদ্রাসার শিক্ষার্থীদের অপেক্ষা। উদ্দেশ্য সরাসরি কোরবানিদাতাদের কাছ থেকে পশুর চামড়া সংগ্রহ। এটা মাদ্রাসার কাজে লাগানো হয়, এবারে বিল্ডিং তোলার পরিকল্পনা করছে, এটাতে লাগানোর পরিকল্পনা করছে। বিভিন্ন কাজে লাগতে পারে মাদ্রাসার, বা লিল্লা বোর্ডিং আছে, বোর্ডিংয়ের ফান্ডে টাকা জমা হবে।
এবারের ঈদুল আজহায় রাজশাহীতে তেমন একটা দেখা যায়নি মৌসুমী চামড়া ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ। ধর্মীয় অনুশাসন অনুযায়ী দরিদ্রদের এই প্রাপ্য নিয়ে দর কষাকষি করতে না হওয়ায় কোরবানিদাতারাও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতেই তুলে দিয়েছেন বেশিরভাগ চামড়া। আপনার আর আমার ছেলে পেলে ওই টাকাটা খাইলে, আর আমাদের কাছে ঠিকই 700-800 করে বেশি চলে যাচ্ছে। আর প্রকৃতির কারণে ওই যে মাদ্রাসার ছেলে পেলে বা এতিমেরা টাকা পাচ্ছে না, এই কারণে আমার মনে হয় যে বেশিরভাগ ঝুঁকি দিয়েছে মাদ্রাসায়, কারণ মাদ্রাসায় দিলে আর কেউ তাদের কাছে যাচ্ছে না। তারপরেও দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসার শিক্ষকরা। তারা বলছেন ক্রেতার সংখ্যা কম হওয়ায় গেল বছরের তুলনায় এবার প্রতিটি চামড়া অন্তত 1 থেকে 150 টাকা কমে বিক্রি করতে হয়েছে। অন্য বছরে 7.5, 8, 8.5 বা কোনো রেটে বিক্রি করেছি পার চামড়া, কিন্তু এবার রেটটাও প্রায় অনেকটাই কম এবং প্লাস ক্রেতাও অনেকটাই কম। ছোটো ছোটো যারা লোকাল যারা বিজনেসম্যান আছে, যারা হয়তো বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে বা যারা 2-1টা চামড়া নিয়ে এসছে, এদের কাছ থেকে চামড়া কিনছে, এরা আবার কাদের কাছে কী রেটে বেচবে তারাও অনিশ্চয়তার ভিতরে আছে। মাদ্রাসার শিক্ষকরা বলছেন নিজেদের সংরক্ষণ ব্যবস্থা না থাকায় সরকারিভাবে বিনামূল্যে লবণ পেলেও তা কাজে লাগছে না। লবণ দেওয়ার একটা ঝামেলা আমাদের কাছে, এবং ওরকম পর্যাপ্ত পরিমাণ জায়গাও নেই যে জায়গাতে লবণ দিয়ে রাখা যায়। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবার বস্তা প্রতি 1 থেকে 150 টাকা বেশি দামে তাদের লবণ কিনতে হয়েছে। আমরা এখানে প্রত্যেক ব্যবসায়িক চামড়া, কিন্তু একটা বস্তাও আমরা লবণ পাইনি। শুনছি মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসা দিয়ে ছাত্রও কি জানবে? আমার বেটা রাজশাহী কলেজে পড়ে, আমরা লবণ দিয়ে কিছু বুঝবে? লবণটা যদি কিছু মানে আপনার ক্ষুদ্র ব্যবসায়িকদের পর ওই ভর্তুকি দিত তাহলে অনেকটা মনে হয় এই জিনিসটা ভালো হতো। চামড়া সংগ্রহকারী ও ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় পশু কুরবানি কম হওয়ায় চামড়ার সংখ্যাও কম। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। সিলেট সীমান্তে চামড়া পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। বিকেলে ভোলাগঞ্জ সীমান্ত পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। এ সময় কর্নেল সাইফুল জানান, চামড়া পাচার ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, বৃদ্ধি করা হয়েছে জনবল। এতে সিলেট সীমান্ত দিয়ে কেউ পশুর চামড়া পাচার করতে পারবে না। এছাড়া পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। যাতে কোনোভাবে পুশিং না ঘটতে পারে সেজন্য আমরা সীমান্তে টহল জোরদার করেছি, জনবল বাড়িয়েছি এবং গত 28শে মের পর থেকে কোনো পুশিং আমাদের এই সিলেট সেক্টরে ঘটেনি। কোরবানির মাংস কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল মিয়া। সকালে মরদেহ ময়না তদন্ত শেষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন কোরবানির মাংস কাটার সময় আকার ছোট বড় হওয়া নিয়ে দুলালের সাথে ছোট 2 ভাই রুবেল ও আলমগীরের কথা কাটাকাটি হয়। এরই জেরে দুলালকে মারধরের পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে 2 ভাইয়ের বিরুদ্ধে। পরে পালিয়ে যায় অভিযুক্ত 2জন। স্বজনরা জানিয়েছেন, জমি জমা নিয়ে ভাইদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনা তদন্ত করছে পুলিশ। ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার সিড স্টোর উত্তর বাজার এলাকা থেকে সাবিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঈদের দিন থেকেই সাবিনা ও তার স্বামীর ফোন বন্ধ পেয়ে সকালে বাসায় খোঁজ নিতে যায় স্বজনরা। বাইরে থেকে দরজা তালাবন্ধ থাকলেও জানালা দিয়ে ঘরের মেঝেতে মরদেহ দেখেন তারা। নিহত সাবিনার স্বামী পলাতক রয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড। রাজধানীর উত্তরায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা সাগর আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। আয়োজন করা হয় প্রীতি ভোজের। এ সময় ঢাকা 18 আসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমার 3বার প্রধানমন্ত্রী আজকে এখানে দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো তিনি মৃত্যুবরণ করেছেন, তার জন্য আপনারা দোয়া করবেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে। কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে জোহরের নামাজের পর শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার রাতে রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। আমার ছেলে মেয়েরা তো দেখুন করে ওদেরকে মাফ করে দিয়ে জানা যায় দাঁড়িয়ে মাফ করার থেকে বড় কিছু নাই আমি এই দুনিয়া দেখেছি। ঝিনাইদহের ঐতিহ্যবাহী শাহী মসজিদ। বহু বছরের পুরনো এই মসজিদে নামাজ পড়ার পাশাপাশি নানা আকাঙ্ক্ষা পূরণেও আসেন অনেক মুসল্লি। মুঘল যুগের অনন্য নিদর্শন সুলতানি আমলে নির্মিত এই মসজিদ। হাজার বছরের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদ। দরগাপাড়ার সবচেয়ে প্রাচীন এই মসজিদটি নির্মিত হয়েছিল সুলতানি আমলে। মসজিদের গায়ে দেখা মেলে মুঘল স্থাপত্যের নান্দনিক সব নকশা। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং পাশে অনেক প্রচলিত আছে মসজিদটা এক রাত্রে হওয়া। স্থানীয়দের কাছ থেকে জানা যায় শৈলকুপার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে 1523 থেকে 1524 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন শাহের পুত্র নাসিরউদ্দিন শাহ মসজিদটি নির্মাণ করেন। এর চার কোণায় রয়েছে 6টি মিনার। গোলাকার আয়তনের মসজিদটির 5টি প্রবেশপথ, ভেতরে 5 ফুটের 2টি স্তম্ভ আর বাইরে বিশাল পুকুরে রয়েছে অজুর ব্যবস্থা। এই শাহী মসজিদের গোরস্থানে শোবার জন্য মানুষ নিয়ত করে, নিশ্চয় কিছু না কিছু আছে। এই মসজিদটা হচ্ছে অত্র এলাকার সবচেয়ে প্রাচীনতম এবং এই জায়গায় আসলে মানুষ হয়তো দান খরাত করলে তাদের মনের আশঙ্কা পূরণ হয়। এই আশায় যে আল্লাহ সান্নিধ্য পাবে এই জায়গায় আসলে, এই কারণে আমার বিশ্বাস এই জায়গায় আসে। আমার বেটার বড় যাতে বাচ্চাটা ভালো ভালো থাকে, সুস্থ যেন থাকে, ভালো ভালো যেন হয়, এইরকম আশার জন্য আইছি। জেলার প্রাচীনতম এই মসজিদে দূর দূরান্ত থেকে মুসল্লিরা যেমন নামাজ আদায় করতে আসেন, তেমনি অনেকে আসেন মনের ইচ্ছা পূরণের আশা নিয়েও। আমরা মনে করি জিনের দ্বারাই হয়তো রাতারাতি এখানে মসজিদ তৈরি করেছে। তখন এখানে জঙ্গল ছিল। তা মসজিদের ভিতরে 2টো পাথরের খাম্বা আছে, পাথরের খাম্বার উপরে 6টা গম্বুজ, আর ওয়ালটা আছে 65 ইঞ্চি পুরোপুরি গাঁথনি করা। কুমার নদের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা শাহী মসজিদটি নির্মাণের জন্য কয়েকশো বিঘা জমি দান করেছিলেন সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।